মায়া সালামের উত্তর দিতে যাবে তখনই রাজ বলে, মায়াবতী শুধু আমি বলবো, তুই কেন? কেন ভুলে গেলে? তোমার মায়াবতীকে তো আমিও মায়াবতী বলতাম। মায়া এবার আদ্রের দিকে ভালো করে তাকালো। মনে পড়লো অবনী আর শাহানা পারভিন ছিল দুই বান্ধবী। তার মানে এই আদ্র আর রুদ্র অবনীর ছেলে। মায়া যখন ছোটবেলায় বাড়িতে ছিল তখন একবার অবনী আর আদ্র এসেছিল। মায়া শুনেছিল ওরা দুজন এসেছিল তাদের নানার বাড়ি ঘুরতে, আরো কিছু সদস্য আছে ওদের, কিন্তু তারা যে আহান সর্দার আর রুদ্র এটা জানতো না। আদ্র আর অবনী তখন আসে বিদেশ থেকে, এসে রাজের মতো করে আদ্র মায়াকে ডাকতো মায়াবতী বলে। ওই যে ওদের দাদাজান শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দেওয়াও লাগেনি, দাদাজান তো ওকে মায়াবতী বলে ডাকতো, সেখান থেকেই ওদের কাছ থেকে এই ডাক মুখস্থ। মায়া যখন আদ্রর মুখে এরূপ কথা শুনলো একটু আটকে উঠলো। তাহলে কি তার পরিচয় জেনে গেল সবাই? রাজ মায়ের দিকে তাকিয়ে কথা এড়াতে বলে, কিন্তু এই মায়াবতী তো সেই মায়াবতী নয়, এটা আমার রেজিস্ট্রেট করা মায়াবতী, আর তখন ছিল আমার পুতুল বউ। আদ্র রাজের দিকে চোখ রেখে বলে, তোমার বউ আমাদের সকলের বোন। সে তোমার কাছে যেমন মায়াবতী, আমাদের প্রত্যেকটি ভাইয়ের কাছেও ঠিক সেইরূপ মায়াবতী। হোক না এটা নতুন মায়াবতী। বলেই আদ্র সোনালী ও মালিনীকে সালাম দিল। অতঃপর আদ্রর চোখটা গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অভিমানী এক নারীর দিকে। সিয়া মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, এত দূর থেকে টানা 1 মাস পর এলো, তার দিকে একবারও চাইলো না। এটা তো বড় অন্যায় হয়েছে তার সাথে। সিয়া মুখটা শুকনো করে ভিতরে ঢুকলো, একটা কথাও বলেনি আদ্রর সাথে। আদ্র এটা দেখে চুপ করে হাসলো। প্রেয়সী অভিমান করেছে, এখন তাকেই আগলেনি অভিমান ভাঙতে হবে। সিয়াকে এভাবে চলে যেতে দেখেছে সবাই। রাজ আদ্রর কাছে এসে বলে, আমার বোনের মনে হাহাকার করছে। বোনের কষ্ট কিছু ভাই হয়ে আমার সহ্য হয় না। আমার জীবনের এক অংশ আমার বোন, যেটা আমার হাতে দিয়ে তোমাকে রক্ষক বানিয়েছি। এখন যাও, আমার বোনের অভিমান ভেঙে দাও। আদ্র মৃদু হেসে চলে গেল ভিতরে। মায়া রাজের দিকে তাকিয়ে আছে। রাজ এটা দেখে মাথাটা একটু নিচু করে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন মায়াবতী? দেখছি আপনাকে। কি বলকে কি আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? আহ, তাহলে একটু ভিন্ন, যেন সেই মানুষটা যাকে একসময় খুব মিস করতাম। রাজ কিছু বুঝলো না। একসময় মিস করতো মানে কি? পরে ভাবলো হয়তো রাজ বিদেশে থাকতে রাজকে অনেক মিস করেছে মায়া। এই অবর্তমানে ঘটে যাওয়া কিছু অজানা ঘটনার খোঁজ করছে রাজ, যেটা জানতে পারলে সবকিছুর সমাধান। রাজ মাথাটা সোজা করে অন্যদিকে তাকালো, দেখলো মাহমুদ সর্দার তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, এভাবে কি দেখছো? দেখছি আমার নির্লজ্জ ছেলেকে। এগুলো মানুষের সামনে বউকে দিয়ে এভাবে ঝুঁকে থাকে। তুমি বাবা হয়ে মাঝে মাঝে এমন কথা বলো না, মনে হয় তুমি কোনো বাংলা সিনেমার হিরোইনের বড়লোক ভিলেনের বাপ, আর আমি সেই হিরোইনের জীবনে হাসা গরিব হিরো। এমন হলেও মানা যেত, অন্তত লাজ লজ্জা বেঁচে থাকতো। এখন তো ওটাও আর থাকে না। অবশ্য তোমাকে আর কি বলবো, আমার পোড়া কপালের দোষ। জন্ম দিয়েছিলাম এমন এক পুত্রকে যে ক্ষণে ক্ষণে লজ্জায় ফেলে। আমাকে জন্ম দেওয়ার আগে ভেবেচিন্তে জন্ম দেওয়া উচিত ছিল, তাহলে এই লজ্জায় পড়তে হতো না তোমাকে। মাহমুদ সর্দার এবার ধমকের সাথে বলেন, কুলাঙ্গার, তোমাকে আমি জন্ম দিইনি, তোমার মা দিয়েছে। সূত্রপাত তুমি ছিলে বাবা, একা আমার মৃত্যু মায়ের দোষ দিবা না। তোমার চরিত্র ঠিক থাকলে আমার জন্মই হতো না। হান, ওর মুখটা সেলাই করে দে, না হলে এই ছেলে কবে আমার হাতে খুন হয়। আহান সর্দার বিপাকে পড়ে বলেন, মাথা ঠান্ডা করো ভাই। আর রাজ বাপ, তুই তো মঞ্চু হয়েছিস, পরিবারের বড় সন্তান, একটু মুখটা সামলা। আমি কি নিজ থেকে কথাগুলো বলি? সবকিছু সূত্রপাত তো আমার বাবাই করে। এখনই তো দেখলে ল্যাব, তাও আমাকে বলবে বুঝে শুনে চলতে। মাহমুদ সর্দার এবার তেড়ে আসতে নেয়। আহান সর্দার তার 2 হাত আঁকড়ে ধরে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। মায়া হতাশ চাহনি দিয়ে দেখছে। পেছনে ছিল হিয়া আর রুদ্র। হিয়া হা হয়ে দাঁড়িয়েছিল আর রুদ্র ওর পিছনে। পাশে থাকা দেয়ালে হেলান দিয়ে মজা নিচ্ছিল পরিস্থিতির। আহান সর্দার ভিতরে ঢোকার আগে একবার রুদ্রর দিকে তাকিয়ে চোখ গরম করে শাসিয়ে বললেন, বড় ভাইয়ের থেকে ভালো কিছু শিখলে শিখবে, কিন্তু এই খারাপ দিক খবরদার শিখবে না। তাহলে তোমার পজিশন কি আমি দেখব না? বলেই তিনি ভিতরে চলে গেলেন। হিয়া মুচকি মুচকি হাসছে। রুদ্রকে কেউ বকলে তার ভালোই লাগে। রুদ্র হিয়ার হাসির দিকে সূক্ষ্ম চাহনি দিয়ে বলে, বুঝলে ব্রো, আমাদের বাপেরা আমাদের নিয়ে খুব টেনশনে থাকে, অথচ নিজেরাই আমাদের মস্তিষ্ক আগে বিগড়িয়ে দেয়। শুধু শুধু আমার এই 7টা বছর একাই কাটিয়ে রাখছে। বলেছি বাড়িতে তোর ছোট বৌমার অভাব আছে, শুনছেই না আমার কথাটা। আমি কিছু বললেই তেলে পানি পড়ার মতো ছিটকে ওঠে।
রাজ রুদ্রের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, যে ছেলের বাবা বিয়ে নিয়ে এত ছলছাছড়ি করে, তাদের ছেলেরা যে কি কষ্টে জীবনযাপন পার করে, এটা আমার মতো জীবন কাটানো এক নিরীহ মতো নিয়ে জানে। মায়া এক ভ্রু উঁচু করে বলে, নিরীহ মন্ত্রী, এটাও কি মানতে হবে? তখনই পেছন থেকে ডাক দিল তারা। তারার ডাক শুনে পেছনে ঘুরে তাকালো মায়া। তারা সবার দিকে তাকিয়ে বলে, ভালো, খাবো, আসছি আমি। আসলে তারা চাচ্ছে আড়ালে মায়ার সাথে কিছু কথা বলতে। এই বাড়িতে কে কেমন এতটা ভালো করে তারা জানে না। বিশেষ করে আদ্র, রুদ্র বা আহান সর্দার এদেরকে তো খুব কমই দেখেছে, ভালোভাবে চেনে তো এই 1.5 বছর ধরে। রুদ্র পড়াশোনা শেষ করে তারপর এসেছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ বাদে সবাই জানে রুদ্র পড়াশোনায় ওষ্ঠরম্বা। মায়া ভালোভাবে তাকালো তারার দিকে, দেখলো মায়াকে বলার জন্য কিছু একটা ফুটে উঠেছে তার চোখে মুখে। মায়াকে সে কিছু বলতে চায়, না হলে এভাবে তাকিয়ে আছে কেন? মায়া তারার কাছে যেতে নিবে, তখনই একটা কালো গাড়ি আসে। গাড়ি থেকে নামানো হয় দুজন ব্যক্তিকে, একজন পিয়াস আরেকজন মৌ। তবে একাধিক গার্ড ও পিয়াস সামনে থাকায় মৌকে দেখতে পেল না কেউই। একজন গার্ড বলে ওঠে, স্যার, আপনার কথা অনুযায়ী 1 ঘন্টার ভেতরেই পিয়াসকে এনেছি। এখান থেকে বিদায় নিয়ে সোজা কাজী অফিসে গিয়েছিল। রাজ পিয়াসের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, কি ব্যাপার পিউ বেবি, আমার থেকে বিদায় নিয়েছিলে ভালো কথা, তাই বলে এই পৃথিবী থেকে অতি দ্রুত বিদায় নেওয়ার ব্যবস্থা করবে? এটা তো খুবই দুঃখজনক কথা। আমাকে দেখে তোমার শিক্ষা হলো না। বিয়েটা কি এতই দরকার ছিল তোমার এখন? এবার বুঝবে তোমার মন্ত্রী জীবন কতটা ভাসমান নদীর মতো। নদীর একুল গেলেও জ্বালা আর অকুল গেলেও জ্বালা। পিয়াস কোনো কথা বলে না। রাজ আবারও বলে, তো বিয়েটা কি হয়ে গেছে নাকি আধা হাতুড়ে বিয়ে এখনো কমপ্লিট করে দিব? বিয়ে কমপ্লিট হয়েই গেছে স্যার। কথাটা বলল পিয়াস। এটা শুনে রুদ্র বলে, আরে ভাই, আমি 27 শেষ করার কাছাকাছি এসেও এখনো বিয়ে করতে পারলাম না। তুই বেটা 24-এ পা দিয়ে আমার থেকে এক ধাপে এগিয়ে গেলি। এটা অ্যাক্সিডেন্টলি এগিয়ে গেছি স্যার, এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। রাজ এবার বলে উঠে, তো আমাদের দেখাও কে তোমাদের এক ধাপ এগিয়ে দিল? পিয়াস সরে দাঁড়ালো। মৌকে দেখতে পেল সবাই। মৌকে দেখেই মায়া চিল্লিয়ে বলে উঠে, বোন তুই? মৌ মায়ার কণ্ঠ পেয়ে চমকে তাকালো। মায়াকে দেখে হালকা কেঁপে উঠল। পিয়াস অবাকের সাথে তাকালো, কিছুই বুঝলো না সে। মায়ার রিয়াকশন দেখে রাজ যা বুঝার সব বুঝে গেছে, তাই হতাশার সাথে বলল, হতচ্ছাড়া আমাকে এমনিতে জ্বালিয়ে পড়ে মারতে 7 সকালে কল দিয়ে শান্তি পাওনি, এখন আবার আমার শালিকে তোমার বিয়ে করা লাগবে? পিয়াস যেন এখন মাথা ঘুরে পড়ে যাবে। একটু কষ্টের সাথেই মুখ কালো করে বলে, আগে যদি জানতাম এই নারীটি আপনার শালী, বিশ্বাস করেন থানায় থাকতাম, কিন্তু কাজী অফিসে আমি যেতাম না। তুমি বেটা এখন কাম সেরে নাটক করো না? জীবনটাই তো নাটকের সাথে যাচ্ছে। আগে তাও মন্ত্রী নিয়ে বিপাকে পড়েছি, এখন মন্ত্রীর শালী। আমার কষ্ট কি এ দুনিয়ায় বোঝার কেউ আছে? মায়া এসে মৌয়ের সামনে দাঁড়ালো। মৌকে জড়িয়ে ধরে বলে, তুই ঢাকায় আসলি কবে? আর বিয়ে করেছিস কেন তাও আবার আমাকে না জানিয়ে? ভাই জানে কি? মৌ মুখটা শুকনো করে বলে, এক্সকিউজ মি, আপনি কে? মায়া অবাক হলো যেন, সাথে রাজভ্রু কুচকে তাকালো। মায়া অবাকের সাথে বলে, আমি তোর বড় বোন। আমার বড় বোন, যে সে আমার খোঁজ খবর পয়েন্টে পয়েন্টে রাখে, আমার সাথে কথা বলার জন্য দিনে অন্তত 1 ঘন্টা হলেও সময় রাখে, সেই বোনের হাবভাব আপনার মাঝে নেই, তাই আপনাকে বোন বলতে পারলাম না। এটা কেমন ব্যবহার? যেমনটা আপনি করেছেন তেমন। আমি কি করেছি তোর সাথে? কি করেছো এটা জানো না? একটু জোরেই বলে মৌ। মায়া মাথা নাড়ালো। মৌ কান্না কান্না মুখ করে বলে, আমাকে না জানিয়ে বিয়ে করেছো তুমি, আমার সাথে একটাবার কথাও বলো নাই, এমনকি আমি কল দিলে রিসিভ করনি। আমি যে আর্ট কম্পিটিশনের সুযোগ পেয়েছি এটাও জানো না তুমি। শুধু কি তুমি, ভাইয়াও তো হবু ভাবি নিয়ে ব্যস্ত থাকে, আমার খোঁজ কেউ নেয় না। আমি কেন সাথে সাথে খোঁজ দিব বলো? মৌয়ের কথার মাঝে অভিমান স্পষ্ট। কান্নাও করে দিয়েছে বেচারি। মায়ার সহ্য হলো না এই কান্না। মৌকে জড়িয়ে ধরলো। মৌ ছাড়াতে নিলে দেখলো মায়ার শরীর গরম হয়ে আছে। মৌ মায়ার কপালে হাত রেখে বলে, তোমার তো জ্বর এসেছে আপু। মায়া কিছু বলার আগে রাজ বলে, কাল রাত থেকে জ্বর তার। আর তুমি হয়তো আজকে অনেকবার কল দিয়েছিলে, কিন্তু আমি তো ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই হয়তো কল আসলেও বুঝতে পারিনি। মৌ চোখ ছোট ছোট করে রাজের দিকে তাকিয়ে বলে, আপনি আমার জিজু? রাজ মাথা উপর নিচ করে হ্যাঁ জানালো। মৌ কিছুক্ষণ দেখে নিয়ে বলে, সে যাই হোক, বিয়ে করেছিলেন আমাকে একবারও জানিয়েছিলেন আপনারা? ওটা অ্যাক্সিডেন্ট, বিয়ে ছিল বোন। মানে আমি তো ভেবেছি তোমরা লাভ ম্যারেজ করেছো। রাজ 32 পাটি বের করে বলে, যে বিয়ে দেব নিজের হাতে তার স্বামীকে উপরে পাঠাতে চায়, সেটা নাকি আবার লাভ ম্যারেজ? নাদান জীবন আমার, কেন বউ খুন করতে ব্যস্ত আমাকে আমি এটাই জানি না। মৌ
হাঁ হয়ে গেল। পিয়াস বেচারা এদের নাটক দেখতে ব্যস্ত। মায়া মৌকে নিয়ে ভিতরে ঢুকলো। পেছন পেছন আসতে নেয় পিয়াস। রাজ তার পথ আটকে বলে, তুমি কোথায় যাচ্ছ প্রিয় বেবি? কেন, আমার বউ যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছি আমি। রুদ্র বলে ওঠে, বাব্বা, বিয়ে হলো না কয়েক ঘন্টা, এর মধ্যেই বউয়ের পিছনে নিতে শুরু করছো? আবে বেটা রুদ্র, এটাই তো বউদের কালা জাদু। কবুল বলার পর স্বামীদের কিভাবে যেন বশ করে নেয়, নাহলে স্বামীরা বউদের জন্য এতটা ব্যাকুল হয় নাকি? আমার ওই হিটলার ভাইটা না থাকলে আমার বাবাও আজ বউয়ের সাথ পাওয়ার সুযোগ করে দিত। আফসোস, যার বিয়ের কোনো তাড়া নেই তার পয়দা আমার আগে হয়েছে। হিয়া পাশ থেকে বলে, বেশরম নষ্ট পুরুষ। রুদ্র হিয়ার পাশেই ছিল। দুষ্টু হেসে বলে, পুরুষদের বেশরমেই মানায়, না হলে ভালোবাসা আদায় করতে পারবে না। বলেই রুদ্র ভিতরে চলে যায়। শীষ বাজাতে বাজাতে রাজ পিয়াসের দিকে ফিরে বলে, আমার সাথে ওদিকে চলো। বলেই সুইমিং পুলের দিকে চলে যায় রাজ। পিয়াস একে পিছু নিল। সিয়া মন খারাপ করে জানালার দিকে তাকিয়ে আছে। দরজাটা খোলাই আছে। আদ্র ঢুকলো ঘরে। সিয়ার কাছে না গিয়ে দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে দেখছে সিয়াকে। সিয়া পায়ের শব্দে বুঝতে পেরেছে আদ্র এসেছে তার ঘরে, তবুও পিছনে ফিরল না। এই কয়েকদিন ধরে কোনো কথা বলেনি তারা। আদ্রকে এতবার কল করেছে, তাও তার কোনো উত্তর পাওয়া যায়নি। অভিমান তো হবেই। আজকে সবার সামনে কথা না বলুক, অন্তত তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিত। ওখানে দাঁড়িয়ে সবার সাথে কত কথা বললো, আবার সিয়া তো ছিল সবার সামনেই, তখন অন্তত তার দিকে হালকা হলেও তাকানো যেত। সিয়ার এসব ছোট ছোট চাওয়া সম্পর্কে অবগত আদ্র, তবুও কেন যেন সে পূরণ করে না। এই জন্য প্রায় সিয়া মন খারাপ করে। আদ্র রাগ ভাঙিয়ে দেয় না, সিয়াকে নিজে গিয়ে ওর সাথে কথা বলতে হয়। আজকে আদ্র এসেছে তার কাছে। আদ্র পিছন থেকে দেখেই যাচ্ছে সিয়ার চুলগুলো আর মুখের এক কোণা। সিয়ার কোনো নরণচরণ দেখতে না পেয়ে আদ্র বলে ওঠে, প্রেয়সী। সিয়া তবুও কিছু বলল না, পিছনেও ঘুরল না। তর্জনী আঙ্গুল দিয়ে জানালার গ্রিলে নাড়াচাড়া করছে। আদ্র ঠোঁটে হাসি ফুটিয়ে এগিয়ে গেল সিয়ার দিকে। সিয়ার পিছনে এসে জানালার গ্রিলে হাত রাখলো। সিয়াকে নিজের মাধ্যমে ঘেরাও করে ধরলো আদ্র। সিয়া এবার পিছনে ফিরল। দেখতে পেল নিজেকে আদ্রের অতি নিকটে। এই শান্ত লোকটার সাথে কখনোই আষ্টে পৃষ্ঠে থাকেনি। ওই তো একবার গোলাপ দিয়ে প্রপোজ করেছিল, ওখানে গোলাপটা ছুতে গিয়ে আঙ্গুলের ছোঁয়া লেগেছিল। তখনই সিয়ার মাঝে শিহরণ জাগে। আর আজকে এতটা কাছে। সিয়া অভিমানটুকু ভুলে গিয়ে লজ্জায় মাথা নিচু করে বলে, এতটা কাছে আসা ঠিক নয়। দূরে যাওয়ার কারণে অভিমান করেছো, এখন কাছে এসে অভিমান ভাঙাতে চাই, সুযোগ দেবে না আমায়? আদ্রর কথার সাথে সাথে গরম নিঃশ্বাস এসে সিয়ার কপালে ছুঁয়ে দিচ্ছে। সিয়া কেমন যেন উতলা হয়ে উঠল। সিয়া পায়ের আঙ্গুল ফ্লোরে ডলাডলি করে বলে, এভাবে কাছে আসলে তো আমার। বলতে চেয়েও বলল না। আদ্র তাকিয়ে আছে ওর মুখের দিকে। সিয়া চুপ হয়ে গেল। আদ্র প্রশ্ন ছুড়ল, কি হয় তোমার? কিছু না। অভিমান করো কেন? একটু ভালোবাসেন না কেন? ভালো তো বাসি। কোথায়? দেখিয়ে দেব। কিভাবে? ভালোবাসা আপাতত দেখানোর একটাই অপশন। কি সেটা? ফিল করা। মানে? আমার হার্টবিট ফিল করো প্রেয়সী, সবকিছু বুঝে যাবে। তোমার কাছে আসাতে যেমন তুমি লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত, ঠিক তেমনই আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলাচল করতে ব্যস্ত। সিয়ার হাতটা ধরে আদ্র তার নিজের বুকের ওপরে রাখলো। সিয়া ঠোঁট কামড়ে সে হাতের দিকে চোখ রাখলো। আদ্র বলে, অনুভূতিগুলোর উত্তর মিলেছে কি? সিয়া কোনো উত্তর দিল না। আদ্র আবারও বলে, যদি অনুভূতির উত্তর না মিলে তাহলে আরো একটি উপায় বলে দিচ্ছি। কি? কান পেতে আমার হৃৎপিণ্ডের কম্পনের প্রতিটা গতি শুনে নেও, বুঝতে পারবে তোমার জন্য আমার অনুভূতি কতটা গভীর। ঠিক যেমন তোমার মধ্যে হচ্ছে ওই একই কম্পন। সিয়া আদ্রের চোখের দিকে তাকালো, ঠোঁট প্রসারিত করে বলে, এতটা কাছে এসে লজ্জা দিচ্ছেন কেন? একটু দূরে ছিলাম বলে তাড়িয়ে দিতে চাইছো তাই? আপনি না খুব বাজে। হয় আমার সাথে কথা বলবেনই না, না হয় একেবারে কাছে আসেন। এই যে দূরে দূরে থাকি তখন অপেক্ষা করো তুমি, আর যখন তোমার কাছে আসি তখন নেতিয়ে পড়ো। তোমার এই অনুভূতিগুলো আমার মাঝে তোমার প্রতি কেমন অনুভূতি সৃষ্টি হয় জানো? সিয়া প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে। আদ্র ওর ঠোঁটটা সিয়ার কপালে ছুঁয়ে দিয়ে বলে, তোমাকে কাছে পাওয়ার অনুভূতি, তবে সেটা অতি দ্রুতই হবে। বলেই আদ্র তাকালো সিয়ার দিকে। সিয়া চোখ বন্ধ করে আছে। এমনি এমনি বললে কথাগুলোর তেমন একটা অনুভব হতো না। আদ্র যে তার কাছে এসে নেশালো কণ্ঠে বলছে। তার উপর আজকে এই প্রথম আদ্রর ওষ্ঠে ছোঁয়া পেল। না পেরেই চোখটা বন্ধ করে নিল সিয়া। আদ্র ঠোঁট চওড়া করে কিছুটা দূরে সরে গেল, চলে গেল ঘর থেকে। সিয়া চোখটা খুলে আদ্রকে দেখতে পেল না। এর জন্য অবশ্য তারই ভালো হয়েছে।
থাকলে হয়তো আজকে এখানে লজ্জায় শেষ হয়ে যেত। যারা যখন দেখলো তার লোক আর বীরের লোক কেউই মৌয়ের খোঁজ পায়নি, তখন যারা না পেরে বাইরে নামলো। নিজে ড্রাইভ করে এদিক ওদিক খুঁজতে থাকে মৌকে। এয়ারপোর্টে এসে মুখ ঢেকে মৌয়ের ব্যাপারে খোঁজ নেয়। এরপর চলে গেল স্টেশনে, কোথাও পেল না মৌয়ের খোঁজ। বাস স্ট্যান্ডে এর কাছে এসে খোঁজ নিলে সেখানেও পেল না। অবশেষে জারার কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ম্যাম, মিসেস সোনালি আজ তার লোকেদের দিয়ে কয়েকজন নারীকে নিয়ে আবাসিক হোটেলে পাঠিয়েছিল। আপনার কথা অনুসারে আমরা ওখানে পুলিশও পাঠিয়েছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কি? ওখানে থাকা এক যুবতী যে নির্দোষ, তাকে ধরে নিতে চেয়েছিল পুলিশ। তোমরা আটকাও তাদেরকে, যে করেই হোক। পারিনি ম্যাম। তার আগে ওই যুবতীর আরেকজনের সাথে বিয়ে হয়, আর বিয়ের পর তাদেরকে কাজী অফিসের সামনের থেকে কেউ নিয়ে চলে যায়। কারা তারা? মন্ত্রী শাহমীর রাজ্যের লোক ওরা। যারা কিছু একটা ভেবে বলে, বিয়েটা যাদের হয়েছে ওদের ছবি তুলতে পেরেছো কি? জি ম্যাম, দূর থেকে তুলেছি, আপনাকে দিচ্ছি ছবি। যারা কল কাটলে ওর কাছে ছবি আসে। ছবিগুলো জুম করে কয়েকবার দেখে যারা বলে, মৌ আর পিয়াস বিয়ে করেছে ওরা? এটা কিভাবে সম্ভব? বীরের অবস্থা কি হবে ওর বোনের এই বিয়ের খবর পেলে? ভেবেই যারা গাড়িতে উঠে বীরের বাড়িতে এসেছে। এসে হলরুমে পা রাখতেই দেখতে পেল বীর সোফায় বসে আছে। বীরের চোখ লাল। যারার দিকে তাকিয়ে বীর রাগী দৃষ্টি দিয়ে ওর টাইটা ঢিলা করে নিল। যারা বীরের দিকে এগিয়ে আসলো। বীর ওর দিকে তাকিয়ে বলে, কোথায় ছিলে তুমি? যারা চুপ করে আছে, কোনো উত্তর দিল না। বীর এবার যারার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কোলে বসিয়ে কণ্ঠ মোটা করে রাগের সাথে বলে, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? কোথায় তুই? যারা বীরের চোখের দিকে চেয়ে বলে, বাইরেই ছিলাম। আমাকে না বলে আমার ত্রিসীমানা থেকে পালানোর চেষ্টা করবি না একদম। যারা কথা পাল্টে বলে, মৌয়ের খোঁজ পেয়েছো? বোন ফোন করেছিল, দুজন একই স্থানেই আছে। খুব দুশ্চিন্তায় ছিলাম আজ ওকে নিয়ে। যখনই স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম, ঠিক তখনও আবার নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়ে উঠল। কেন? কারণ আমি বাড়িতে এসে তোমাকে পাইনি। তাই জানো, কত জায়গায় খুঁজতে গিয়েছিলাম। কেন খোঁজ করো আমার? বারবার পালাতে চাও তাই। এক সময় এমনও আসবে যখন তুমি নিজেই আমাকে ছেড়ে দেবে। যে সময়টা হয়তো আমাকে খাটিয়াই করে মসজিদে নিয়ে যাওয়া হবে। বীর, জোরে চিৎকার করে বলে যারা। যেটা শুনে বীর আলতো হাসে। যারা বীরের মুখের দুপাশে হাত রেখে বীরকে দেখতে থাকে। বীর নিজেও চুপ করে দেখছে যারাকে। যারা ভেজা চোখে বীরকে দেখতে দেখতে বলে, আমি তোমার থেকে মুক্তি চাই বলে এই না যে তোমার মৃত্যু কামনা করি। আমার মৃত্যু তো তোমাকে না পাওয়ার সব অনুভব করে মনে হয় দমটা বন্ধ হয়ে আসছে। উফ। যারা উঠে দাঁড়ালো। বীর চুপ করে সোফায় বসে আছে। যারা কোনো কথা না বলে উপরে চলে যায়। বীর সেদিকে রক্তিম ও ভেজা চোখে চেয়ে আছে। সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে পিয়াস ও রাজ। দুজনারই হাঁটু ভিজে যাচ্ছে। এতে করে যেন কিছুটা ভালো লাগছে দুজনারই। দুজনার মাঝেই আছে নীরবতায়। নীরবতা ভেঙে এক দীর্ঘশ্বাস নিয়ে রাজ বলে, এই সুইমিং পুলের ভেতরটা কতটা সুন্দর দেখেছো? পিয়াস দেখলো, অতঃপর মাথা উপর নিচ করলো। রাজ এবার বলল, এটা করতে আমার লাখ টাকার মতো লেগেছিল। এখানে এসে আমরা মাঝে মাঝে গোসল করি, আবার আড্ডা ঠিকই দিই, কিন্তু দিন শেষে আমার সমুদ্র সৈকতে ঘুরে আসা স্বপ্নটা বুনতেই থাকি। কেন বলো তো? কারণ ওটা সব থেকে নামি দামি জায়গা, যে জায়গাটা প্রাকৃতিকভাবে তৈরি তবুও দামি। তাহলে? কারণ সমুদ্রের গভীরতা অনেক বেশি। তুমি যতটা ছুতে নেবে সমুদ্রকে, তার থেকেও বেশি দূরে নিয়ে যাবে, কিন্তু সমাপ্তি পাবে না তার। এক সময় একটা নেশা জাগবে, কোথায় গিয়ে থামা যায় এই সমুদ্রের কিনারা দেখার জন্য। পিয়াস বুঝলো কিনা কে জানে, চুপ করে আছে শুধু। রাজ শীতল হাসি দিয়ে বলে, এই বাড়িকে এখন কি কেউ সর্দার বাড়ি বলে? না স্যার। কি বলে? বলে মন্ত্রী শাহমীর রাজের বাড়ি। এটাই বেশিরভাগ মানুষের মুখে ফুটে ওঠে। রাজ এবারও ঠোঁট চওড়া করে, তারপর বলে, অথচ আমার বাবা মাহমুদ সর্দার একজন বড় রাজনীতিবিদ ছিল, আমার দাদা বড় ব্যবসায়ী ছিল, আমার নানা একজন বড় নেতা ছিল। তবু আজ আমি আমার পরিচয় দিয়ে সবাইকে নিয়ে চলি। এগুলো আদায় করতে আমাকে আমার জীবনের অর্ধেক বয়সটা পার করতে হয়েছে। অর্ধেক বয়স? লোকে বলে 60 বছর নাকি দীর্ঘ আয়ু। আমার তো 30 বছরের উপরে চলে গেছে। তাহলে তো অর্ধেক জীবন পার হয়ে গেল না? একজন সফল ও নামকরা মন্ত্রী হয়ে আমি আমার জীবনের অর্ধেক সময় শুধু সফলতার পেছনে ব্যয় করেছি। তাহলে তুমি কি মনে করো, তোমাকে সফলতা অর্জন করতে গেলে আর কত বছর লাগতে পারে?
পিয়াস হা হয়ে তাকালো। রাজ মৃদু হেসে বলে, আমরা আজকাল শুধু সম্মানটাই বেশি দেখি, কিন্তু এটা দেখি না ভালোবাসা কোথায় ঘিরে আছে। ঠিক যেমন তুমি, আমার বাবার আমি তোমাকে যতটা ভালোবাসা দিয়েছি, এগুলো তোমার চোখে অতি নগণ্য হয়ে গেল, কারণ আমার এই পরিবারের অন্য কেউ তোমার সম্মানে আঘাত করেছে। ভালোবাসা মনে হয় এটাই নগণ্য, তাই না? কিছুক্ষণ চুপ থেকে পিয়াস বলে, এমন কিছুই না স্যার। সফলতা কখনো তোমার কাছে হাঁটিমাটি ড্রিম খেলতে খেলতে আসবে না, তোমাকে নিজ উদ্যোগে নিতে হবে। সফলতা অর্জনের প্রথম হাতিয়ার হলো ধৈর্য, ক্ষমতা। তুমি যতটা ধৈর্য ধরে নিজেকে শক্ত করতে পারবে, ঠিক তত তাড়াতাড়ি তোমার সফলতার দেখা মিলবে। পিয়াস এখনো চুপ করে শুনছে। রাজ সৌজাদুর আকাশের দিকে চোখ রেখে বলে, তুমি কি করবে না করবে এখন তো তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে দ্বিতীয় আরেকটা সুযোগ দিতে চাই, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ। কারণ আজ আমি এই সুযোগ না দিলে তোমার ভবিষ্যতের বাকি রাস্তাটা অন্ধকার উপলব্ধি করতে পারছি আমি। বলেই রাজ উঠে চলে যেতে নেয়। পিয়াস বলে, আমাকে এই সহযোগিতা করার জন্য আমি কৃতজ্ঞ থাকবো স্যার। তবে একটা প্রশ্ন ছিল। কি? আপনি আপনার মায়াবতীকে খুব ভালোবাসেন, তাই না? এই প্রশ্নটা করার আগে আমাকে তোমার বোঝা উচিত ছিল, যে পুরুষ নাম জজ ধরে রাখার পরেও নিজের শখের নারী পেছন ছাড়ে না, সে পুরুষ ভালো না বাসলে এগুলো করতে পারে না। আপনি কি তার জন্য মরতেও রাজি? না। কেন? কারণ তাকে আমি একটু ভালোবাসার ইচ্ছাটা থাকলেও তাকে ছেড়ে পৃথিবীটা ত্যাগ করার সাহস আমার নেই। মৃত্যুর কথা মনে আসলেই মনে হয় এই বুঝে আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেললাম, তাহলে তাকে ছেড়ে মারা যাওয়ার কথা ভাববো কি করে আমি? প্রেমিক পুরুষ কিন্তু তাদের ভালোবাসার জন্য মরতে পারে স্যার। সব প্রেমিকের একই রূপ থাকে না, আমি আমার ভালোবাসার জন্য বাঁচতে চাই। রাজ আর কিছু না বলে শুধু মৃদু হেসে চলে গেল বাড়ির দিকে। রাজ ভেতরে ঢুকতেই দেখতে পেল মায়া তার দিকেই তাকিয়ে আছে। রাজ মায়ের কাছে এসে বলে, কি ব্যাপার মায়াবতী, এখানে দাঁড়িয়ে আছো কেন? কথা ছিল আমার, তাই। কি কথা? আজ আমার বোনের বিয়ে হয়েছে, সেই অনুযায়ী আজ ওর আর ওর স্বামীর প্রথম রাত হবে। আমি একটা ঘর খুঁজছি, যে ঘরটা সাজানো যায় ওদের জন্য। এতগুলো ঘর, তাও কিনা তোমার সব দিক থেকে আরামদায়ক ব্যবস্থা, তবুও তোমার পছন্দ হলো না? পছন্দ হয়েছে একটা ঘর, কিন্তু ওটা দিতে নারাজ। কে? আমার কাকি শাশুমা। কারণ ওটা ওনার ছেলের ঘর, তাই। সেই ছেলে যাকে এখনো আমি দেখিনি। রাজ তাকালো মিহিরের ঘরের দিকে, যেটা একসময় মোহনার ছিল। ঘরটা তালা দেওয়া। সোনালি এগিয়ে এসে শান্ত সুরেই বলে, মিহিরের ঘরে কেন আমি অন্যদের থাকতে দিব? মিহির এসব পছন্দ করে না। ও ওর ঘরে কাউকে যেতে দেয় না, তাই আমি অ্যালাউ করি না। রাজ গলা উঁচিয়ে ডাক দিল বাড়ির আরেকজন সার্ভেন্ট সাজ্জাদকে। দৌড়ে আসতে তাকে বলে, মিহির যে ঘরটা থাকতো ওই ঘরটা সুন্দর করে সাজানোর ব্যবস্থা করো। আমার মায়াবতীর ইচ্ছা হয়েছে, শালিকার বাসর বলে কথা, দুলুবার বাড়িতে হবে আজ শালিকার বাসর রাত, তাহলে হয়ে যাক। রাজের শেষের কথাগুলো শুনে মায়া চোখ বড় বড় করে তাকালো। শালিকার বাসর শব্দটা এভাবে হাইলাইট করে দেওয়ার দরকার কি? মাহমুদ সর্দার সোফায় বসেছিলেন রাজের ভুল ধরার জন্য। তিনি বলেন, এভাবে শালিকার বাসর রাত বলে চেঁচাচ্ছ কেন? শালিকার বাসর রাতে শালিকার বাসরাত বলেছি, এতে আপত্তি করার কি আছে? এতদিন বাবাকে লজ্জায় ফেলতে, এখন কি শালিকাকেও লজ্জায় ফেলতে চাও? শালিকা করবে বাসর আর আমি বলেই দোষ? কি দিনকাল আসলে রে বাবা। তোমার মতো ছেলের সাথে কথা বলাটাই আমার ভুল। এই ভুল বুঝে তুমি বারবার ভুল করতে চাও বাবা? সোনালি ক্ষিপ্ত নজরে চেয়ে আছে। মোহন রাজের হুকুমের উপরে কেউ কিছুই করবে না, তাই এখন কথা বাড়িয়ে লাভ নেই। হিয়া যখন শুনল মৌ আর পিয়াসের বাসর এই বাড়িতে হবে, তখনই ও দৌড়ে গেল বাগানে। হিয়াকে দৌড়ে আসতে দেখে পিছন পিছন দৌড়ে আসলো রুদ্র। হিয়া ওর নিজের যত্ন করা গোলাপ আর রজনীগন্ধা গাছ থেকে ফুল ছিঁড়ছে। প্রতিদিন সকালে এই গাছে পানি দেয় হিয়া নিজে, মালি রাখতে চেয়েও রাখেনি। গাছের প্রতি প্রেম কাজ করে তার, এটা নিজে যত্ন না করলে হয়? মালি এসে যেটা করবে সেটা সে নিজেই করতে পারে আনন্দের সাথে। বাগানে সারিবদ্ধ হয়ে অনেক বড় রজনীগন্ধার লাইন, সেখান থেকে স্টিক ছিঁড়ে নিচ্ছে। রুদ্র পকেটে হাত গুজে বলে, ফুলগুলো ছেঁড়ার কারণ কি? আজ ওদের ঘর সাজানো হবে তো, ভাবলাম আমার চাষ করা এই গাছগুলো ফুল দিয়েই ওদের ঘর সাজিয়ে দেই। এখন দোকান থেকে আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে, তার আগেই আমি এগুলো সুতো দিয়ে বেঁধে ঘর সাজাতে পারবো। তুই বাসরের খাট সাজাতে পারিস? হিয়া আর চোখে রুদ্রকে দেখে চশমা ঠিক করে নেয়, অতঃপর ফুলগুলো ঝুড়িতে রেখে বলে, এটা আহামরি কঠিন কিছু না, কোনোদিন ঘর সাজানি, কিন্তু আমি সাজাতে পারবো। আচ্ছা, তোর বাসরের ঘরটা কেমন হলে ভালো লাগবে? আমার বাসর ঘরের ঘর কেমন
কেমন হলে ভালো লাগবে এটা আপনাকে কেন জানাতে হবে? জানলে সুবিধা হতো আর কি। কেন সাজিয়ে দেবেন নাকি? কোনো দরকার নেই রুদ্র ভাই। আমার বাবার ভাই আমাকে যথেষ্ট স্বাবলম্বী কারোর সাথে বিয়ে দেবে। সেই নিজ দায়িত্বে আমার ভালো লাগাগুলো পূরণ করতে পারবে। রুদ্র যেন রেগে গেল। সাথে সাথে হিয়া অন্য কাউকে বিয়ে করবে এটা তার মস্তিষ্ক মানতে নারাজ। পকেট থেকে হাতটা উঠিয়ে হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার বাম হাতের কনুই ধরে টান দিয়ে নিজের বুক বরাবর আনলো রুদ্র। হিয়ার চোখে চশমাটা নাকের ডগায় চলে আসে। রুদ্র ওটা ঠিক তো করলোই না, উল্টো হিয়া ঠিক করতে নিলে সেও ব্যর্থ। কারণ রুদ্র নিজের এক হাত দিয়ে হিয়াকে খুব শক্তভাবে আঁকড়ে রেখেছে। হিয়া নিচের ঝুড়ির দিকে তাকালো। ঝুড়ির ফুলগুলো কিছু হয়নি, একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর রুদ্রের চোখের দিকে তাকিয়ে রাগের সাথেই বলে, আমাকে আপনার ওই মিনি ড্রেস পরা গার্লফ্রেন্ড ভাববেন না যারা আপনার সাথে চিপকে থাকে। আমি আপনার জীবনের এমন এক নারী যে আপনার থেকে 10 হাত দূরে থাকি। রুদ্র হিয়ার চোয়াল ধরে নিজের অতি নিকটে এনে বলে, খুব জ্বলে না আমার ওই মিনি ড্রেস পরা গার্লফ্রেন্ড দেখলে? আমার কোন দুঃখে জ্বলতে যাবে? আপনি তাদের সাথে কি করলেন না করলেন আমার যায় আসে না। এইটুকু মেয়ে কি না মনের মধ্যে বিষ পুষে রাখে। বলে কি চোখে কি সব সময় পট্টি দিয়েই রাখবে? আমার চোখে কোনো পট্টি নেই। আমার জীবনটা সহজ সরল। আমি এত মারপ্যাচ বুঝি না, আর সব থেকে বড় কথা বুঝতে চাইও না। বুঝতে চাস না বলেই বুঝিয়ে দেই নাই, কিন্তু একদিন যখন না চাইতেও বুঝে যাবি সেদিন আমার থেকে 10 হাত দূরত্বে মোচন করতে আসবে। এই 10 হাত দূরত্ব তখন পরের কথা, তোর 2 আঙুল দূরত্বকেও সহ্য হবে না। বলে হিয়াকে ছেড়ে দিয়ে চলে যেতে নেয় রুদ্র। হিয়া পিছন থেকে বলে, আপনার নষ্ট জীবনের সাথে আমি নিজেকে জড়িত রাখতে চাই না। নিজ থেকে কেন নিজেকে আমৃত্যু যন্ত্রণা দেব বলতে পারেন? রুদ্র পা থামালো, পিছনে না ঘুরে দীর্ঘশ্বাস নিয়ে বলে, উপন্যাসের পাতায় মুখ ডুবিয়ে ভিন্ন ধাঁচের প্রেম বিষয়ে অবগত হয়েও আজ আমার ভালোবাসায় তুই মূর্খ হয়ে গেলি হিয়া পাখি। বলেই বড় বড় কদম ফেলে চলে গেল। হিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চোখটা মুছে চশমা ঠিক করে নিল। ঝুড়িতে আরো কিছু ফুল নিয়ে ভেতরে ঢুকলো। মায়ের কাছে এগিয়ে এসে বলে, এই ফুলগুলো দিয়ে মোয়াপুর ঘরটা সাজিয়ে দেই ভাবি। দেখলো। অতঃপর হিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তুমি ভালোবেসে এনেছো? হিয়া মাথাটা ওপর নিচ করে। মায়া আলতো হেসে বলে, ভালোবেসে আমার বোনের জন্য তুমি কিছু করতে চাইলে আমি না করি কি করে? হিয়া দাঁত বের করে মিষ্টি এসে উপরে চলে গেল। সিয়াও তার পিছনে ছুটে গেল। মিলি কলেজ থেকে এসেছে মাত্র, এসেই সবাইকে এভাবে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? মাহমুদ সর্দার বলেন, আমাদের পিয়াসা বিয়ে করেছে। কবে? আমাদেরকে তো জানালো না। বউকে প্রেম করে বিয়ে নাকি? রুদ্র মিলির কাছে এসে বলে, একটু সবুর কর বোন, নিঃশ্বাস নে ঠিক করে। বউ হলে আমাদের ভাবিজির বোন। মিলি একটু ভ্রু কুচকে তাকালো। অতঃপর বলে, ও, এই জন্য এই লোকগুলো এসেছে। উপরের দিকে তাকিয়ে দুজন লোককে দেখে জিজ্ঞাসা করে মিলি। রুদ্র বলে, হ্যাঁ, বাসর ঘরে ঘর সাজাতে। ভাইয়ার ঘরে? হ্যাঁ, ব্রোর আদেশ করেছে। শিয়া আর হিয়া ওপরে আছে, ঘর সাজাবে ওরা। মিলি এবার বলে, আচ্ছা, তাহলে আমি চেঞ্জ করে আসছি। আমিও উপরে গিয়ে আনন্দ করব। মিলি ঘরে চলে যেতেই বাড়িতে আসে তারেক। প্রথমেই চোখটা এদিক ওদিক ঘোরালো। মিলিকে না পেয়ে মনে মনে বলে, দাজ্জাল বেটির নির্লজ্জ মেয়েটা নেই, বেঁচে গেছি। থাকলেই গায়ে জাপটে ধরতো। তারেক চলে যায় মায়ার সাথে। এদিকে মায়া তারাকে ইশারা করে বলে, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে এসো। তারা যে এতক্ষণ ধরে ছটফট করছে এটা মায়া দেখেছে। কেউ কিছু দেখার আগে মায়া তারার সাথে কথা বলতে চায়। তারেক আর মায়া উপরে চলে যেতেই তারা কফি বানিয়ে নিয়ে আসলো। মায়া তারেককে উদ্দেশ্য করে বলে, তুমি এখন দরজার বাইরে যাও তারেক। এদিকটা যদি কেউ আসে আমাকে জানিয়ে দিবে। আমি চাই না কেউ আমাদের কথা শুনুক। বলা তো যায় না কার নজর এদিকে পড়ে। তারেক দরজার কাছে গিয়ে দাঁড়ালো। এখন সে পাহারা দিবে। মায়ার করা আদেশ যখন, তখন তো এটা পালন করতেই হবে। মায়া তারেককে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে দরজাটা লাগিয়ে দিল। অতঃপর তারার দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে কিছু বলতে চান যেটা অন্য কাউকে না? এটা আপনার ভাবভঙ্গিতেই প্রকাশ পায়। এবার বলুন কি বলতে চান? তারা মায়ার কাছে এসে মায়ার গাল ছুতে গিয়েও ছুলো না। কান্না ভেজা কণ্ঠে বলে, মায়ার হাত পা শীতল হয়ে এলো। তার শৈশবের নাম ধরে তারা ডাকলো কেন? এর মানে তারা জেনে গেছে। মায়া অন্যদিকে ফিরে বলে, আমি মোহু নই, আমি মায়া, মেহেরুন জাহান মায়া। তারা ম্লান হাসলো, চোখের পানি মুছে বলে,
বেশ খানিকটা বদলেছো তুমি, তাই তো জিজ্ঞাসা করলাম যে জড়িয়ে ধরতে পারবো কিনা। হয়তো ছোটবেলার মোহনা এখন আর নেই, তার মনটা এতটাই পাথর হয়ে গেছে যে সে এখন হয়তো আমাদের মূল্যায়ন করে না। মায়া তারার দিকে ফিরে বলে, আমি মূল্যায়ন জানি না? আমাকে অহংকারী মনে হয়? আসলেই কি আমি এমন ধরনের যেটা আপনি বলছেন? না, তুমি আগের মতোই আছো, যেমনটা শাহানা আপা তোমাকে বানাতে চেয়েছিল, একটু বদলে যাওনি। কেন বারবার ওইসব নাম নিচ্ছেন আমার কাছে? কারণ আমি জেনে গেছি তুমি মোহনা, তোমার দাদাজানের আদরের মায়াবতী। মায়া তাকিয়ে আছে তারার চোখের দিকে। তারা আবারও বলে, তোমার গলার কাছে যে তিল আছে আর তোমার মাঝে মোহন সর্দারকে নিয়ে যে এগুলো স্পষ্ট যে তুমি কে। এখন তোমাকে কিছু জানানোর ছিল আমার। কি? আসলে বলতে গিয়েও থেমে এদিক ওদিক উকি দিল। মায়া বলে, কেউ নেই এখানে, তারে কাউকে আসতে দিবে না, তুমি বলো। তারা এবার মলিন হাসলো, তারপর বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন এই বাড়িতে পরিচয় পরিবর্তন করে এসেছো। এটা নিয়ে আমার কথা ছিল। কি কথা? এই বাড়িতে তুমি সুরক্ষিত না, ওরা তোমাকে মেরে ফেলবে, ঠিক যেমনটা তোমার দাদাজানকে মেরেছে। আমার দাদাজানকে মেরেছিল মানে? হ্যাঁ, তোমার দাদাজানকে খুন করা হয়, আর এটা করা হয়েছে একটা ফর্মুলার জন্য। মায়ার মনে পড়ে তার দাদা জানে ছোটবেলায় তাকে একটা কাগজপত্র দিয়েছিল, আর সাথে দিয়েছিল একটা কাচের বয়াম যার মধ্যে ছিল মাটি, আর সেখানে তৈরি করা হয় সার। মায়া সেই কাগজপত্র হারিয়ে ফেলে, কিন্তু বয়াম তার কাছেই আছে। মায়ার খুব ভালো করে মনে আছে দাদাজানের মৃত্যুর ঠিক কিছুদিন পরেই মোহন সর্দার বিয়ে করে বাড়িতে আনে সোনালীকে। মায়া এগুলো আর না ভেবে বলে, এটা আমি জানি না, তবে এটা জানি এই খুনের সাথে যুক্ত আছে সোনালী আর মালিনী ম্যাম। আমি শুধু এক রাতে তোমার দাদাজানের কণ্ঠের একটা ছোট্ট ট্যাপ রেকর্ডার পেয়েছিলাম। ওখানে বলেছিল যে তাকে খুন করতে এসেছে সোনালী আর তার প্রেমিক। একটু পরে সে তা মারা যায়, তার শরীরে বিষ দেওয়া হয়েছে। শুধু তাই না, রাজের মাকেও খুন করা হয়েছে। খুনের আসল উদ্দেশ্য ওই ফর্মুলা জোগাড় করা। কাগজপত্র ওই লোকেরা নিয়ে গেছে, ওরা সর্দার পরিবারকে ধ্বংস করে দিবে। রাজের মাকে খুন করেছে মানে তো মন্ত্রীমশাইয়ের আরেকটা মা বোঝানো হয়। হ্যাঁ, রাজ বাবার মায়ের নাম রোহিণী খান, মালিনী খান তার যমজ বোন। আমি এগুলো কিছুই জানতাম না, কিভাবেই বা জানবো। আমাকে এই বাড়িতে কাজে আনা হয় তোমার জন্মের কয়েক মাস আগে, তাই এত সত্য কাহিনী জানতাম না। কিন্তু তোমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি এক এক করে অনেক কিছু জানতে পারি। আমি তো ভেবেছিলাম তোমাদের খুন করে দিয়েছে, আমি তো শুধু প্রমাণ খুঁজছিলাম যে এগুলো আসলেই সত্যি নাকি আমার মনের ভুল। কোনো কিছু জোগাড় করতে না পারলেও অনেক কিছু জানতে পেরেছি। কি কি জেনেছো? এই যে রোহিণী খানের মৃত্যুর পর মোহসিন সর্দার এক প্রকার ছেলের সুখের জন্য জোর করে তার বিয়ে দেন মালিনী খানের সাথে। রাজের এখানে সম্মতি ছিল না, মায়ের শোকে সে তখন পাথর। এরপর মালিনী ম্যাম আর মাহমুদ স্যারের একটা ছেলে সন্তান হয়। দুর্ভাগ্যবশত সে নাকি হারিয়ে যায়। এগুলো জানার ঠিক কিছুদিন পর আমি একদিন মোহসিন সর্দারের ওই রেকর্ড পাই। রেকর্ডটা কোথায়? আমি ওটা মাহমুদ সরকারকে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে ওটা পানিতে পড়ে যায়। সেই যে হারিয়েছি আর খুঁজে পাইনি। কিন্তু আমি সত্যি কথাটাই বলছি, এই বাড়িতে ওই সোনালীর আগমন ফর্মুলার জন্য। ও তোমার বাবাকে ওই ফর্মুলার জন্যই বিয়ে করেছে। সোনালী কার সাথে মিলে এসব করছে এটা আমি জানি না, শুধু জানি ও ওই ফর্মুলার লোভে নিজের রূপ দিয়ে তোমার বাবাকে ঘায়েল করেছে। এমনকি এক পুত্র সন্তানের জন্ম দেওয়া তোমার বাবার মন জোগাতে পেরেছে। আমি বিশ্বাস করি তোমার কথা। ওই লোকটাকে একদম আমার বাবা বলবে না, সে যতই সোনালীর চক্রান্ত হোক না কেন। দিন শেষে এটাই সত্যি, ওই লোকটা এখন লোভী। ওই লোক একজন বাজে লোক, যে তার স্ত্রী সন্তানকে রেখেও পরকিয়া করেছে। তার মাঝে ছিল না কোনো অনুতপ্ত, বরং সে আমাদেরকে অনেক অত্যাচার করেছে, সাথে করেছে ওই স্বামীর রাজ বাবা। হ্যাঁ, তোমার রাজ বাবা আমাকে আর আমার মাকে তিলে তিলে মেরেছে। রাজ বাবা কোথা থেকে এলো?
সে আছে অনেক ঘটনা। তারা এবার কিছু একটা ভেবে বলে, আরও একটা কথা ছিল তোমাকে জানানোর। কি? মাহমুদ সরকার আর রোহিণী খানের যমজ পুত্র হয়, একজন রাজ আর একজনের নাম তাজ। কি? হ্যাঁ, তাজ ছেলেটি জন্মগত প্রতিবন্ধী, তাই তাকে এই বাড়িতে রাখা হয় না। সে এখনো অটিজমে, ওখানেই তার বন্ধুদের নিয়ে ব্যস্ত। রাজ বাবা আর মাহমুদ সরকার গিয়ে দেখা করে আসে। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? অহর্ণি, সাদ্র আর রুদ্রদীপ, রুদ্র, আমি যখন এই বাড়িতে ছিলাম তখন তো এরা ছিল না, তাহলে এদের কি সম্পর্ক এই বাড়ির সাথে? আহান সর্দার হলো মহসিন সর্দারের দ্বিতীয় পক্ষের ছেলে। আবার শাহানা আপাও ও অবনী আপা দুই বান্ধবী। অবনী আপাই আসলে তোমার মা বাবার দিয়ে নিয়ে কথা তোলে। আসলে দুই বান্ধবী একসাথে থাকবে, তাই পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর আহান সর্দার কি কাজে বিদেশে চলে যান, ওখানেই তাদের সংসার জীবন চলতে থাকে। আদ্র বাবা মাঝে মধ্যে আসতেন অবনী ম্যামের সাথে, তাই তোমার সাথে দেখা। রুদ্র বাবা আসতো না, এসেছে এই কয়েক বছর হলো। মায়ের মৃত্যুর খবর পেয়ে এখানে আসে, আবারও চলে যায়। তারপর বছর কয়েক আগে পার্মানেন্ট এসেছে এখানে থাকার জন্য। শুনেছি রুদ্র বাবা পড়াশোনায় তেমন ভালো না, ফুর্তি আটা এসব নিয়ে থাকে, তাই এখানে তাকে ভর্তি করে দিয়েছে আহান সর্দার। এটা শুনে মায়া একটু হাসলো। রুদ্র এমন এক সিক্রেট যার ব্যাপারে কেউ কোনো ছিটেফোঁটা আন্দাজ করতে পারে না। মায়া নিজেও অবশ্য জানে না রুদ্র কে বা কি, কিন্তু মায়া এটা শিওর রুদ্রের মাঝেও আছে কোনো রহস্য। এবার তারাকে প্রশ্ন করে, তা আজকে কি এই বাড়িতে আনা হয় না? না, আসলে রাজ বাবা আসার পর একবার আনা হয়। রাজ বাবাই চেয়েছিল ভাইয়েরা একসাথে হেসে খেলে থাকবে, কিন্তু এখানে আনলে আমাদের মতো স্বাভাবিকভাবে চলতে পারবে না। তার চলাফেরা একটু ব্যতিক্রম, অনেক সময় তো তাকে শিকল দিয়ে বেঁধে রাখার কথাও ওঠে, তাই তাকে ওখানেই রাখা হয়। প্রায় ঈদে গিয়ে আনার চেষ্টা করা হয়, ওই একদিন কি দুদিন ঠিক থাকলেও আবারও সে পাগলামি শুরু করে, তাই আনে না তাজ বাবাকে। ও, আমার একটা বিশেষ সন্দেহ হয়। কি? তাজ বাবার অসুস্থতার জন্য সোনালীর অনেক হাত আছে। মানে? আমি দেখেছি সোনালী আর তাজ বাবার জন্য আনা ডাক্তার একসাথে একদিন কথা বলছিল। আমি বাজার করতে গিয়েছিলাম ওই দিন, দূর থেকে ওদেরকে একসাথে দেখেছি। এগুলো আমি তখনই এত পাত্তা দিতাম না, কিন্তু যেদিন তাজ বাবার ব্যাপারে জানতে পারলাম সেই দিন থেকে সন্দেহে দানা বাঁধতে শুরু করেছে। আমি একবার না অনেকবার চেষ্টা করেছি মাহমুদ স্যারের কাছে সব কিছু বলার, কিন্তু আমি ধরা পড়ে যাই মালিনী খানের কাছে। সে কিছু বলে না আমাকে, শুধু চুপ থাকার হুমকি দেয়। কেউ কিছু জানতে পারলে আমার গ্রামে অসুস্থ বাবা মারা মারা যাবে এগুলো বলে। তাছাড়া প্রমাণ ছাড়া কিছু বললে কে শুনবে আমার কথা? আমি তো রেকর্ড নিয়েও মাহমুদ সর্দারের কাছে যেতে নিয়েছিলাম, কিন্তু পারলাম না, রেকর্ড পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। রাজ বাবাকে যে বলবো সে উপায়ও নেই, কারণ তোমরা কিভাবে বাড়ি থেকে চলে যাও, শাহানা আপা কোথাও, এগুলো কিছুই তো জানি না। তোমাদের এই ঘটনার ঠিক 6 দিন আগে তো আমরা বাড়িতে যাই, আমাদেরকে ছুটিতে রাখা হয় যে সে এসেই এসব শুনে আমরা অবাক হই। মাহমুদ সর্দার তো গ্রামে ছিলেন, এর জন্য তিনিও কিছু জানেন না। তোমাদের ছুটিতে রাখা হয়, আর এইদিকে আমাদের জানানো হয় তোমাদের বাড়ি থেকে বিদায় করেছে। আমার মাকে ওই সময় কাজের মেয়ের মতো খাটাতো, দিন রাত পরিশ্রম করতে হতো মাকে। এরপর ওরা সবাই একসাথে ডাইনিং টেবিলে খেতে বসলে আমি আর মা খেতে বসতাম ফ্লোরে। আমাকে তোমার ওই রাজ বাবা অনেক অত্যাচার করেছিল। রাজবাবা অত্যাচার করেছিল মানে? এর আগেও বলেছো রাজবাবা অত্যাচার করেছে, এগুলো কি বলছো তুমি? তুমি এগুলো কাউকে জানাওনি কেন? আসলে তোমাদের বিদায় দেওয়ার পর উনি দেশে ফেরেন, আমাদের সারপ্রাইজ দেন। 2 দিন ঠিক ছিল, কিন্তু এরপর শুরু করে দিল মারপিট। আমাকে কারণে অকারণে অসংখ্য বার মেরেছে। মাকে ডক্টর দেখানোর দরকার ছিল, কিন্তু যেতে দেয়নি। ওই মোহন সর্দার আমার মাকে চাবুক দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে, শুধুমাত্র তার ওই সুন্দরী বউটার কথায়। আমি ছাড়বো না ওদেরকে, ওদের সবাইকে তিলে তিলে মারবো।
ওই সোনালীকে আমি মারার আগে এই বাড়ির কাজের মহিলা বানিয়ে দেব। ওই মোহন সর্দারের এমন হাল করবো যে পরকীয়ার শাস্তি যে কি হয় সেটা সে উপলব্ধি করবে। পথের ভিখারি করে দেব আমি তাকে। হাঁপাতে হাঁপাতে কথা বলে মায়া। তারা মায়ার কাঁধে হাত রেখে বলে, আমি তোমাকে সাহায্য করব। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, কিন্তু আমার মনে হয় না রাজবাবা এগুলো করেছে। কেন মনে হয় না? কারণ সবকিছু কেমন হুটহাট করে চললো মনে হলো। এদিকে আমরা নেই, ওদিকে মাহমুদ সর্দার ছিলেন না, অন্যদিকে রাজবাবা এসেছে। রাজবাবা যে এসেছিল এই নিয়ে তো একটা কথাও তখন হয়নি। অন্তত হলেও মাহমুদ সর্দার থাকতে পারত ছেলের আসার খবর পেয়ে। সে কিন্তু আসেননি। আমার মনে হয় তোমাকে আরেকটু খোঁজ নেওয়া দরকার, কারণ এখানে ওদের ষড়যন্ত্র খুব নিখুঁতভাবে ধরা পড়েছে। ভালো করে ভেবে দেখো, তোমাদের উপর অত্যাচার কিন্তু ওই সময় হয়নি যখন মাহমুদ সর্দার বাড়িতে ছিল। ওরা সব কিছু করতো আড়ালে। এর মানে মাহমুদ সর্দার যে গ্রামে যাবে এটারই সুযোগ ছিল সোনালী আর মালিনী। তাই হয়তো তখন আমাদেরকে ছুটিতে রাখে আর তোমাদেরকে চাকরের মতো খাটায়। মায়া এবার শান্ত হলো। ভাবতে থাকলো তারার কথা। আসলেই তো তাই। রাজ্যে বাসায় এসেছে এই খুশিতে তো মাহমুদ সর্দারের এই বাড়িতেই থাকার কথা। তিনি কেন ছিলেন না? আবার রাজ এসে তো বাবাকে জানাবে। যেহেতু রাজ এসেছে এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, সেহেতু ঘটনা এর মাঝে ভিন্ন কিছু ছিল। মায়া মনে মনে ভাবতে থাকে আর বলে, তাহলে কি ওই সময় মন্ত্রীমশাই ছিল না? ওটা কি তবে তাস ছিল? একটুর জন্যে ঠোঁট প্রসারিত করে মায়া বলে ওঠে, আমাকে আবারও সবকিছু শুরু থেকে খোঁজ করতে হবে। তুমি আমাকে সাহায্য করবে কি? হ্যাঁ, করব সাহায্য তোমাকে। এইবারে প্রাণটাকে ফিরিয়ে আনতে আমি তোমাকে সাহায্য করব। তাহলে আমি যেমন যেমন বলবো ঠিক তেমনটাই করবে। তারা মাথা নাড়ালো। মায়া এবার নিজে থেকে জড়িয়ে ধরলো তারাকে। তারাও স্নেহের হাতটা মায়ার মাথায় রাখলো। মায়া আলতো হেসে বলে, মা যখন আমার পুতুল বরকে নিয়ে ব্যস্ত থাকতো আমি তখন মুখ ফুলিয়ে তোমার কাছে আসতাম। তুমি আমাকে এইভাবেই আগলে রাখতে। হ্যাঁ, আর ঠিক তার মিনিট 5 কি 10 পরে তোমার পুতুল বর এসে তোমাকে নিয়ে চলে যেত। কি হিংসে ছেলেটার। মায়া আর তারা হেসে দিল। রাজ এসেছে নিজের ঘরের দরজার সামনে। তারেককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি আমার ঘরে উকি মারছো কেন? বাসর তো আজ ওই ঘরে হবে। ম্যাম আদেশ করছেন তাই আমি এখানে। ও বলেই রাজ ঘরের দিকে যেতে নিবে। তারেক পথ আটকে দাঁড়ালো। রাজ তারেকের দিকে তাকিয়ে বলে, অদ্ভুত তো, ঘর আমার এদিকে, রাস্তা আটকে আসো কেন তুমি? কাহিনী কি? ভেতরে প্রবেশ নিষেধ স্যার। মাথা কি পুরোটা গেছে নাকি? ঘরটাও আমার, ভেতরে বউটাও আমার, আর প্রবেশের নিষেধটাও নাকি আমার। দুঃখিত স্যার, ঘর আপনার ছিল, এখন এই ঘর আপনার আর আপনার মিসেসের। আপনার মিসেস এখন প্রাইভেসি চেয়েছেন। রাখ তোর প্রাইভেসি, বেটা ফাউল বডিগার্ড। আমার বউকে কিনা আমার থেকে প্রাইভেসি মেনটেন করতে বলে। দুঃখিত স্যার, রাগ করবেন না প্লিজ। এটা ম্যামের আদেশ, আমাকে তার আদেশ মানতে হয়। আমি কে এটা কি তুমি ভুলে গেছো? না স্যার, ভুলিনি। আপনি হলেন মন্ত্রী শাহমীর রাজ, যার বউ মন্ত্রীর থেকেও ভয়ঙ্কর। কি বলতেছ? এই যে আপনি আপনার বউয়ের কাছে একজন ভেজা বিড়াল। আপনাকে ভেতরে পাঠানো মানে আমাকে উপরে পাঠানো, কারণ সব দোষ আমার উপরেই দিবেন তাই। আবে বেটা, একবার ভেতরে যেতে দে। আমি ভেজা বিড়াল নাকি বাঘের গর্জন দিয়ে উঠি তোকে দেখে দিচ্ছি আমি এক্ষুনি। দুঃখিত স্যার, আপনার গর্জন দেওয়ার জন্য আমার সময় নেই। ম্যামের অর্ডার পেলেই আমাকে চলে যেতে হবে। তুই তো এবার আমার হাতে মরবি রে তারকের বাচ্চা। তোর ম্যাডাম তোকে উপরে পাঠানোর আগে আমি তোকে উপরে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি আমার বউয়ের কাছে যাব বাঘের গর্জন দিতে। রাজ কথাগুলো জোরে জোরে রাগের সাথে বলে। পিয়াস ছুটে আসে রাজের চিৎকার শুনে। এদিকে মায়া চেঁচেমেচি শুনে তারাকে ছেড়ে দরজা খুলল। পিয়াস এগিয়ে এসে রাজের মুখে এগুলো শুনে বলে, এই বেটা এতদিন আমার মাথা খেয়েছে, এখন কি তারেকের মাথাও খাবে? এই মন্ত্রীর আশেপাশে যারা আছে একটারও শান্তি নেই। বর যেমন, বউ ঠিক হয়েছে তেমনই। মায়া দরজা খুলে ভ্রুকুচকে বলে, কি হয়েছে? এই ফাউল বেটা আমাকে বলে কিনা আমার ঘরে আসতে দিবে না, বলে কিনা আমার বউয়ের প্রাইভেসি লাগবে। আমার বউয়ের কিনা আমার কাছ থেকে প্রাইভেসি দরকার। কত বড় ফাউল হলে এসব বলে? ও তো ঠিকই বলেছে। আমি যেটা আদেশ দিয়েছি ও তো সেটাই মানতে হবে ওকে। তারা বেরিয়ে আসে ঘর থেকে। রাজ ভ্রুকুচকে দেখলো শুধু। তারা নিজের মতো চলে গেল নিচে। তখনই তারাকে ক্রস করে এগিয়ে আসলো রুদ্র। রুদ্র কিছু বলার আগে রাজ চোখের ইশারা দিয়ে দেখালো তারাকে। এরপর বলে ওঠে,
আমার বউ কিনা শেষমেশ আমাদের সার্ভেন্ট নিয়ে প্রাইভেসি টাইম স্পেন্ড করছে। শাট আপ মন্ত্রীমশাই। মায়া ঘরে চলে যায়। এদিকে রুদ্র বুঝলো রাজ কেন এই কথা বলেছে। এর মানে তারাকে টার্গেট করতে হবে তাদেরকে। বেশ কিছুক্ষণ ধরেই তারার মাঝে গোপন কিছুর আভাস পেয়েছিল রাজ ও রুদ্র। রাজ ঘরে এসে মায়ার হাত ধরে নিজের কাছে আনে, মায়ের কপাল ছুঁয়ে বলে, জ্বর কি কমেছে? কিছুটা। রাজ মায়ার চোখ মুখ দেখছিল খুঁটে খুঁটে। মায়া এটা দেখে বলে, এভাবে কি দেখছেন? সারাদিন পরে একটু ক্লান্তি দূর করছি মায়াবতী। আমাকে দেখে? পুরুষ মানুষের ক্লান্তির অবসান কখন ঘটে জানো মায়াবতী? কখন? রাজ মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, যখন সে তার বউয়ের মুখটা দেখে নিজের আশেপাশের সবকিছু ভুলে যায়, বলে যায় তার পরিচয়, বলে যায় তার দায়িত্বের কথা, শুধু মেতে থেকে বউয়ের ভালোবাসায় হারিয়ে যাবে গভীর প্রেমের নিবেদনে। মায়া রাজের চোখের দিকে তাকিয়ে আছে। রাজ নেশালো দৃষ্টিতে দেখছে মায়াকে। রাজের ঠোঁট এখনো মায়ার কানের কাছে। মায়া একটু মুখটা বেঁকিয়ে রাজের দিকে তাকাতে মায়ার ঠোঁট যেন আপনা আপনি রাজের ঠোঁটের নিকটে চলে যাচ্ছে। দুটি ঠোঁট একত্রিত হতে নিবে ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। মায়া রাজকে ছেড়ে দরজা খুলতেই একজন সার্ভেন্ট বলে, স্যার এগুলো অর্ডার করেছিল। মায়া দেখলো একটা র্যাপিং পেপার দিয়ে সাজানো বক্স। মায়া ওটা নিয়ে দেখতে থাকলো। সার্ভেন্ট চলে যেতেই মায়া ভেতরে ঢুকে। রাজ ওই সময়ই চলে যায় ওয়াশরুমে। মায়া মিনিট কয়েক ধরে দেখতে থাকে। একবার ভাবলো এটা তার জন্য এনেছে রাজ, আবার ভাবলো রাজ আসলে রাজকে দিবে, আবারও কেন যেন দেখার আগ্রহ জাগলো। তাই হাতে কেচি নিয়ে পেপার কাটতে থাকে। র্যাপিং পেপার কাটার পর একটা বাক্স দেখে মায়া, ওখানে কিছুই লেখা নেই। তাই আরও খুলে। এর মধ্যে রাজ মাথা মুছতে মুছতে ওয়াশরুমের দরজা খুলে। মায়া বক্সটা খুলতেই দেখতে পেল কিছু পার্সোনাল প্যাকেট, যেগুলো দেখে মায়া চোখ বড় বড় করে তাকালো রাজের দিকে। রাজ মায়ার হাতে ওগুলো দেখে বলে, এগুলো তোমার হাতে কেন? এগুলো আমার হাতে কেন এটা না জেনে আগে বলুন আপনার সাহস হয় কি করে এগুলো নিয়ে আসার? আমি কি আপনাকে অনুমতি দিয়েছি আমার কাছে আসার? আরে এগুলো তো আমাদের জন্য না, এগুলো তো আজকে যাদের বাসর হবে তাদের জন্য এনেছি। আপনি এগুলো আমার বোনের জন্য এনেছেন? ছি। এই একদম অন্যদিকে ঘুরে যাবে না। এগুলো আমি তোমার বোনকে দেবো কেন? এগুলো তো পেয়ে বেবিকে দিতাম। বেচারা হঠাৎ করে বিয়ে করেছে, এখনো প্রস্তুত না। এইসব তো আমাদের ব্যবস্থা করে দিতে হবে, তাই না? আপনার মাথায় এগুলো ছাড়া আর কিচ্ছু আসে না, তাই না? আমার মাথায় অনেক কিছু আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই জিনিসটা বেশি আসে যেটা আমাদের পূরণ হয় না। লুচ্চা মন্ত্রীমশাই আপনি। পুরুষ জাতি দুঃখ প্রকাশ করলে হয় লুচ্চা, তাই না? তুমি কি চাও তোমার বোন এত তাড়াতাড়ি তোমাকে খালামণি বানাক? তুমি তো নিজে মা হওয়ার মিশন শুরু করছো না। তোমার বোনের ক্যারিয়ার শুরু করার আগেই মা হতে দেবে বলে তো মনে হয় না আমার। আমি এখানে শুধু তোমার বোনকে দেখছি না মায়াবতী, প্রিয় বেবিকেও নিয়ে ভাবছি। ওর নিজস্ব কোনো বাড়ি নেই। ওর একটা ছোট্ট গুরু ঘর হোক, তারপর না বাচ্চা নিয়ে ভাববে। আর সব থেকে বড় কথা, একজন নারী পুরুষ যখন এক ঘরে এক বিছানায় একসাথে সময় কাটায়, তাদের মাঝে কিন্তু পৃথিবীর কোনো ভাবনা আসে না। তখন একটা কিছু ঘটে গেলে পরে কোনো কিছু ভেবে সিদ্ধান্ত নিতে পারবে না। আর এটা যে আমি ওদের দিচ্ছি, এটা তো ওরা জানতে পারবে না। গিফট হিসেবে পার্সেল তো ওদের হাতে যাওয়ার কথা। কে দিল এটা? ওরা তো জানতে পারতো না, তাই না? মায়া মাথা নিচু করে জিনিসগুলো ঘৃণার সাথে ব্যালকনি দিয়ে ফেলে দেওয়ার বলে, ওই যে একজন সার্ভেন্ট এসে দিয়ে গেল, আমি ভেবেছিলাম কোনো গিফট এসেছে, তাই আমিও খুলে দেখলাম। রাজ দুষ্টু এসে মায়ের কাছে এসে বলে, বরের প্রতি ভালোবাসা জেগে গেছে বুঝি মায়াবতী? মায়া কোনো কথা না বলে ল্যাপটপ নিয়ে বসে। রাজ হাতের টাওয়েলটা চেয়ারের উপর রেখে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো সেট করে নেয়। আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলে, শুনেছি 30 বার করলে নাকি চুল পাকে। তো চুল পাকার আগে বাবা ডাক শুনতে পারবো নাকি আমি? মায়া ল্যাপটপ ছেড়ে রাজের দিকে তাকালো। রাজ একটা ফ্লাইং কিস দেখিয়ে দিল। রুদ্র এসেছিল বাগানের দিকে, নিজের মতো আনমনে হাঁটতে থাকে। কিছু দূর হাঁটার পর পায়ের কাছে কিছু প্যাকেট পায়। ওগুলো হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর যেখানে ওগুলো পেয়েছিল সেই ঘর বরাবর তাকিয়ে দেখলো এটা গেস্ট রুম, যেটা রাজের ঘরের পাশে, কিন্তু একটু দূরে ঠিক কোণা দিয়ে। মায়া এগুলো নিচে ফেললেও বাতাসে হয়তো এদিক ওদিক ছড়িয়ে অন্যদিকে চলে যায়। রুদ্র একবার গেস্ট রুম আরেকবার প্যাকেটের দিকে তাকিয়ে বলে, এই গেস্ট রুমে আবার কে এগুলো কাজে লাগায়? হাকামের কি জায়গার অভাব পড়েছে? হিয়া কানে হেডফোন আর হাতে বই নিয়ে এসেছিল বাইরে। রুদ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। লাইটের আলোয় রুদ্রর হাতের প্যাকেটের নাম পড়ে একটু জোরেই বলে, ছি। রুদ্র হা হয়ে পিছনে ঘুরলো। হিয়া রাগে রিরি করতে করতে বলে, আপনি আসলেই একটা নষ্ট পুরুষ। বলেই দৌড়ে চলে গেল ঘরের দিকে। রুদ্র আহাম্মকের মতো চেয়ে থেকে বলে, ইনভেস্টিগেশন করতে গিয়ে শুধু নষ্ট পদবিটাই পেয়ে যাচ্ছি। কি ভাগ্য আমার, শখের নারী আমাকে দুর্ঘটনার সময় দেখে শুধু নষ্ট পুরুষ বানিয়ে দেয়।
সকাল সকাল আজকেও রাজের ফোন বাজতে শুরু করে দিল। আজকে আর মায়া আগে চোখে খোলেনি, সে ঘুমে মশগুল। রাত চোখ পিটপিট করে খুলে ফোনটা হাতে নিয়ে দেখলো। ফোনের দিকে তাকাতে মনে হলো ভুল দেখছে, তাই চোখটা দুইবার টিপ টিপ করে আবারও তাকালো ফোনের দিকে। না, সে ঠিকই দেখেছে। এই সকালবেলা তাকে পিয়াস কল দিয়েছে। বিরক্তিতে কপাল কুঁচকে রাজ ফোন ধরে বলে, বাসর শেষ করতে পারলে না? বসকে মিস করছিলে নাকি? এরকম মিস তো আমি আমার মায়াবতীকে করি না। আপনার মিটিং আছে তো স্যার? কয়টায়? 10টায়। হালার পুত, কি হলো? তোমার সব মিটিংয়ে মরণ কি সকালে ডাকতে হয়? বিকেলে কি আমি আমার বউ নিয়ে বৃন্দাবনে যাব যে 7 সকালে মিটিংয়ের কথা বলে কল দিয়ে জ্বালাচ্ছ আমায়? আমার কি দোষ? আপনি তো বিয়ের আগে ডেট অ্যান্ড টাইম ফিক্সড করে রেখেছিলেন। এগুলো তো অনেক আগের শিডিউল। আমার হয়েছে যত জ্বালা। বউ যখন কাছে ছিল না, ব্যস্ত থাকতে শিডিউল ছিল না, আর এখন বউ আছে, শিডিউলগুলো আছে। বলছিলাম মিটিং কি তাহলে পিছিয়ে দেব? রাজ দুষ্টু হেসে বলে, বউকে ছেড়ে উঠতে ইচ্ছে করছে না প্রিয় বেবি। আমি আপনার জন্যই এই কথাটা বলছি বস। বসের দোহাই দিয়ে তুমি নিজের বউ নিয়ে প্রেম বিলাসে মশগুল থাকবে, এটা আমি বুঝি প্রিয় বেবি। পিয়াস চুপ করে আছে। রাজ বলে ওঠে, এবার থেকে মিটিংয়ের সময় বিকেলে রাখবে। আমার তো মন্ত্রী হয়ে জনগণের সেবার পাশে স্বামী হয়ে বউয়ের সেবাটাও মেটাতে হবে, তাই না? ওকে বস, বাই। কল কেটে দিল পিয়াস। রাজ এবার মায়ার মুখের দিকে তাকালো। মায়া এখনো ঘুমে। রাজ মায়ার গালটা দুই পাশ থেকে টেনে বলে, আমার গুলুমুলু টুলুমুলু কুটুকুটু বউ। মায়া ঘুমের মাঝে চোয়ালে ব্যথা অনুভব করে চোখ খুলে তাকালো। রাজ তার গাল দুটো নিয়ে টানাটানি করছে। মায়া বিরক্ত হয়ে বলে, হচ্ছেটা কি? বউকে আদর করছি। এটাকে আদর বলে? না, এটাকে আদরের সূচনা বলে। আসো বউ, একটু আদর দেই। দূরে সরুন আপনি, আপনার এই আদর আমার দরকার নেই। আমার এখন আমার বউকে আদর করার ইচ্ছে হচ্ছে। বলেই আবারও নাক দিয়ে মায়ের গালে রাজ নাক ঘষতে শুরু করে আর ছোট ছোট চুমু দিয়ে বলে, আমার লাড্ডু গুড্ডু বউ। এগুলো কি সব নাম মন্ত্রীমশাই? মায়াবতী নাম তো পছন্দ না, তাই এগুলো বলে ডাকছি। এগুলো ডাকবেন না, কেমন যেন শুনতে লাগে। আচ্ছা ঠিক আছে, আমার মায়াবতীটাই ভালো। এখন কাছে এসো, মর্নিং কিস করে নেই। সরুন আপনি, ফ্রেশ হতে যাব। কে শোনে কার কথা? রাজ মায়ার হাত ধরে নিজের কাছে এনে মায়ার ওষ্ঠের স্বাদ নিতে ব্যস্ত। এদিকে মায়া বিরক্তিতে রাজকে ছাড়াতে চাইলে রাজ মায়ের উপরে উঠে কপাল কুঁচকে বরাবরের মতোই বলে, দুষ্টুমি করবে না মায়াবতী, তোমার স্বামীর আদর দিতে সমস্যা হয়। মায়া রাজের দিকে তাকিয়ে মুখটা ভেঙচিয়ে বলে, আপনার সবসময় আমাকে আদর দেওয়ার শখটাই থাকে। বউ আমার, তাকে আদর দেওয়ার শখ তো আমারই থাকবে, তাই না? এখন আর কথা বলবে না, একটু মন ভরে আদর করতে দাও মায়াবতী। বলেই কম্বলটা দিয়ে নিজেদের ঢেকে রাখলো রাজ। বাথরুম থেকে মাত্র বের হলো মৌ, মাথার টাওয়াল পেঁচানো। ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু ক্রিম মুখে মাখে। এটা দেখতে থাকে পিয়াস। মৌকে কিছুক্ষণ দেখে বলে, আপনার কি কি জিনিস লাগে এগুলোর লিস্ট করে দিবেন, আমি আজকেই কিনে দেব। মৌ পিছনে ফিরে পিয়াসের কাছে এসে বলে, কালকেই না ঠিক করলাম আমরা একে অপরকে তুমি করে বলবো, এখন তাহলে আপনি আপনি করছো কেন? আমি এভাবে কোনো নারীর সাথে কাছাকাছি হয়ে কথা বলিনি আজ অবধি। এমন ভাবে বলছো যেন আমি অনেক বলেছি। এটা আমি জানি না, কিন্তু আমি অভ্যস্ত নই। আমিও নই, কিন্তু আমার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভেবে রাখা আছে। কি কি ভেবেছেন? সরি, ভেবেছো? মৌ এবার পিয়াসের কোলে বসে বলে, আমি ভেবে রেখেছি কিভাবে আমি আর আমার স্বামী মিলে এই পৃথিবীতে হাসি খুশি পরিবার হয়ে থাকবো। আমি ভেবে রেখেছি কিভাবে দুষ্টু মিষ্টি মুহূর্ত আমরা কাটাবো। আমি তো এটাও ভেবে রেখেছি আমার বাচ্চা কাচ্চা হলে তাদের কিভাবে আদর করব। এত কিছু ভেবে রেখেছিলে? হ্যাঁ। তাহলে তো আমাকে কোনো কিছুই ভাবতে হবে না, তুমি যা ভেবেছো তাই করেই চলবো। আচ্ছা, হুম। তাহলে এখন আমাকে আমার উপহার দিয়ে দাও। আমার সমস্ত টাকা তো ব্যাংকে আছে, ওটা তো উঠাতে পারিনি। আজকে উঠিয়ে তোমার কাবিন পরিশোধ করে দেব। আরে আমি তো ওটা রাতেই মাফ করে দিয়েছি, এখন ওটা ছাড়া বৌদের সকালের উপহারটা দাও। বৌদের আবার সকালের কোনো উপহার থাকে নাকি? ই মা, তুমি কি কিছুই জানো না? না। ইংলিশ সিনেমা দেখো না? না। এর জন্যই জানো না। শোনো আমার কথা, স্বামীদের কাজ হলো প্রতিদিন সকালে নাস্তা করার আগে বৌদের থেকে চুমু খেয়ে না, এতে করেই মনও ভালো থাকে, সাথে এনার্জিও পাওয়া যায়। তোমাকে এগুলো কে বলেছে? ইংলিশ মুভির ডিরেক্টর সরাসরি বলেনি, তার সিনেমা দিয়ে বুঝিয়ে দিয়েছে। এটা তো বাংলাদেশি জীবন, তুমি ইংলিশদের নিয়ে সংসার করার প্ল্যান করছো কেন? ধুর,
বাঙালিরা তো শুধু দেখি সিনেমায় সকালে উঠে শাশুড়ি বৌমা যুদ্ধ করে, ওটা কোনো সংসার হলো নাকি? আমি তো ইংলিশ মুভির মতো সকালবেলা উঠে বরের থেকে চুমু খেতে থাকবো। চুমু খাই? হ্যাঁ খাই। এখন তুমি আমাকে এই উপহার দিয়ে দাও। আমি পারবো না। এ কি, সারা রাত বাসর করার পর এখন তুমি সকালে উঠে বউকে চুমু দিতে পারবে না? বাসর তো অন্ধকারে করেছিলাম, তাও তুমি যেভাবে করলে তাতে আমি সাড়া দিতে গিয়ে আপনা আপনি হয়ে গেছি। এখন তো পুরো ঘর জুড়ে বাইরের সূর্যের আলোতে আলো। বুঝেছি আমি। কি? তুমি আমাকে উপহার দিবে না, এটা আমাকে আদায় করতে হবে, না হলেই নাদান জামাই আমার ভবিষ্যৎ নিয়ে আগাবে না। পিয়াস আরো কিছু বলতে যাবে তার আগে মৌ তার উপহার আদায় করে নিল। এদিকে বেচারা পিয়াস একের পর এক অ্যাক্সিডেন্ট সামলাতে ব্যস্ত। হুট করে জীবনে এক নারীর আগমন, তার সাথেই আবার হুট করে বিয়ে। এরপর হুট করে জানতে পারলো সে যাকে বিয়ে করেছে সে একজন সাইকো নারীর বোন, সাথে মন্ত্রিশালী, তার সাথে আবার রাতে বাসর, এখন আবার এই সকালে আরেক দুষ্টুমি। পিয়াস যেন না চাইতে আলাদিনের চেরাক পেয়ে গেল, যেটা মন্ত্রী হয়েও রাজ পেল না। এর জন্যই হয়তো লোকে বলে ভাগ্যে থাকলে সুখ আপনা আপনি আসবে, হাজারবার মাথা ঠুকলেও দুঃখী জীবনের সুখ আসবে না। এই দশা দেখা দিল পিয়াস আর রাজের সাথে। মায়া আর রাজ পরিপাটি হয়ে নিচে নেমে আসে। সিঁড়ি দিয়ে ওদেরকে নামতে দেখে মৃদু হাসলেন মাহমুদ সর্দার। রাজ সাদা পাঞ্জাবি পরে আছে, বুক পকেটে সানগ্লাস, আর মায়া নীল শাড়ি, বাম হাতে ছোট পার্স। সিঁড়ি দিয়ে নামার সময় মায়া ও রাজ একে অপরের দিকে একবার তাকালো। মায়া রাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি যেটা ভাবছি এটা যদি সত্যি হয় তাহলে আমার আর আপনার জীবনের সকল কাঁটা আমি উপড়ে দেবো মন্ত্রীমশাই। কিন্তু সব যদি মিথ্যে হয় তাহলে আমার পথের কাঁটা হিসেবে আমি আগে আপনাকেই উপড়ে দেব। রাজ মনে মনে বলে, তোমার জীবনে ঘটে যাওয়া সকল কষ্ট আমি নিজের মাঝে বয়ে বেড়াবো মায়াবতী, তবুও তোমাকে কষ্ট পেতে দেব না। এই পৃথিবীর সকল সুখ আমি তোমার জন্য জমিয়ে রেখেছি, সেটা এক এক করে এখনই উপহার দেওয়ার পালা। রাজ আর মায়া চেয়ার টেনে পাশাপাশি বসলো। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে মায়া মিষ্টি হেসে বলে, গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং মা। রাজ মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, গুড। আজ ভেরি ভালো হলো কেন? আমার মনে ইচ্ছা ছিল আজটা পূরণ হলো। বেশি লাফানোর দরকার নেই বাবা, তোমার মনে আসা পূর্ণ হয়নি। বলে মাহমুদ সর্দারের কানের কাছে মুখ রেখে বলে। মাহমুদ সর্দার চকিত চাহনি দিয়ে বলে, কি বলতে চাও? বউ আমার কাছে আসে না, তাই এখন তুমি দাদু হতে পারছো না। এই জন্য বললাম তোমার আশা এখনো পূরণ হয়নি। যেদিন দাদু হতে পারবে সেদিন গোডে রেখে ভেরি বলে মর্নিং ইউজ করবে, কেমন? হতচ্ছাড়া, আমি তোর বাবা হই। আমিও তো এটাই জানি। জানোই যখন বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, এটাও জেনে নাও। বাবার মন বুঝেই তো কথাগুলো বলছি। কি বোঝো তুমি আমার মনের? এই যে এখন তোমার দাদু ডাক শোনার খুবই ইচ্ছা, যেটা পূরণ করতে দিচ্ছে না তোমার বৌমা। বৌমা আগে তার বদমার্কা স্বামীকে মানুষ করে তুলুক, তারপর না হয় বাচ্চা নিবে। সে ঘুরে পালি, আমি অত দেরি করতে পারবো না। নির্লজ্জ ছেলে, মুখে লাগাম দাও। মুখে লাগাম দিলে কি আমি অতি দ্রুত বাবা হতে পারবো? চুপ করো বদমাস। আমি চুপ করে থাকলে তুমি দাদা হতে পারবে না বাবা। মাহমুদ সর্দার মুখ ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আমার ছেলেকে একটু রহমত করো। খাবার টেবিলে এসব বলে নাকি? কমন সেন্সের বড্ড অভাব তোমার। ওগুলো জায়নামাজের পার্টিতে বলতে হয়, সেই সাথে এটাও বলে দিও তুমি দাদা হতে চাও। আবারও একই কথা? নাটক কম করো বাবা। তুমি আমাদের সিঁড়ি দিয়ে নামার সময় অপলক নয়নে দেখছিলে, তখন তোমার ইমাজিনে এসেছিল আমার মায়ামতির সাথে আমাদের পুচকুটা। তুমি কিভাবে জানলে? তোমার ছেলেই হই আমি, বাবার মন পড়তে সময় লাগে না। মাহমুদ সর্দার মৃদু হাসলেন, কথা বলার বাকশক্তি হারালেন। এটা সত্যিই যে তিনিও চান মায়ারাজের অতি দ্রুত একটা সন্তান আসুক। তার চোখ তো এটা ভাবতে আনন্দে চিকচিক করছিল। রাজ এটা ধরে ফেলেছে। অবশ্য এগুলো ধরে ফেলা কঠিন কিছু না। সার্ভেন্ট খাবার পরিবেশন করতে নিলে মায়া বলে, বোনের পিয়াস কোথায়? রাজ এবার মায়ের দিকে ফিরে বলে, বাসরের পর স্বামী স্ত্রী কোথায় থেকে মায়াবতী? শাট আপ। না বললে তো তুমি এখন তোমার বোনের জন্য এখানে স্লোগান গাইতে, তাই স্পষ্ট করে বুঝিয়ে দিলাম। তখনই বাইরে আসে মৌ আর পিয়াস। দুজনে নিচে নেমে টেবিলের সামনে আসে। মায়া মৌকে দেখে মিষ্টি হাসে, মৌ তাই করলো। সবাই সবাইকে গুড মর্নিং বলে জায়গা মতো বসলো। মাহমুদ সর্দার জানালেন, আমি মায়া আর রাজের সাথে ও মৌ আর পিয়াসের বউ ভাতের ব্যবস্থা করেছি। 2 দিন পরেই পার্টি। মায়ের কারো দাওয়াত থাকলে দাও। আমি আমাদের দিকে লোকদের দাওয়াত দেব। আফসোস শুধু রাজের মামা মামি আসতে পারবে না। মায়া এবার মৃদু হেসে বলে, আমার ভাইকে দাওয়াত দিতে হবে বাবা।
মাহমুদ সর্দার মুখের খাবার চিবুতে গিয়ে মুখ থেকে ফেলে দিলেন। মায়ার ভাই মানে বীর, যে কিনা রাজের মামাতো ভাই। এদিকে সে আসা মানে তো আরেক ঝামেলা। তার কাছে খোঁজ এসেছে যারা আর বীর একসাথে আছে। মনে মনে মাহমুদ সর্দার বলেন, ওই তো আরেক সাইকো। সাইকো বোনের কাণ্ড হজম হতে কষ্ট হয়, এবার সাইকো ভাইয়ের কাণ্ড হজম করতে হবে। রাজ মৃদু হেসে মাহমুদ সর্দারের দিকে পানি এগিয়ে দিল। মাহমুদ সর্দার পানি পান করে বলে, ওই সাইকো আশা মানে তো তোমার সাথে লেপ্টে থাকতে চাওয়া, নাগিনটাও আশা। এবার আবার কোন দৃশ্য দেখতে চাও তোমরা? ওটা অতীত বাবা, যারা বেবি চেঞ্জ, সে তার পার্টনার নিয়ে আসে। মানে এইবার আর রাজ বেবি বললে নেকা ডাক শুনতে হবে না বলছো? বাসলাম। তবে এবার একটা তুফান আসতে চলেছে। আবার কি? সময় হলে দেখতে পাবে। শান্তি নেই আমার। সে তুমি দ্বিতীয় বিয়ে করার পর থেকে হয়েছে। মাহমুদ সর্দার আর কোনো কথা না বলে খাওয়ায় মনোযোগী হলেন। তার সুপ্ত বিবাহিত জীবনের পর থেকে উবে গেছে, এটা নতুন কিছু না। পেট পূজা করলেও শান্তি এখন, অন্তত শরীর ঠিক থাকবে। অফিসে বসে কিছু কাগজপত্র দেখছে মায়া। ড্রেস ডিজাইন দেখা ছাড়া কিছু হিসাব নিকাশ তো দেখা আছেই। এর মাঝে শিবচরের শোরুমে খোঁজ নিতে কল দিল রুবিকে। ওপাশ থেকে কল রিসিভ করলো রুবি। কল রিসিভ করে সালাম দিল। মায়ের কাছে কণ্ঠ শুনে খটকা লাগলো, যেন মায়া সালামের উত্তর দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।